নমস্কার। আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার এই চ্যানেলে। অনেক দিন বাদে আমি আবার ফিরে আসলাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও রয়েছি এই সময়ের মধ্যে এবং তার মধ্যে কিছু পড়াশোনা, কিছু বইপত্র নিয়ে আলোচনা করার জন্যই এই চ্যানেলে আবার ফিরে আসছি। শেষ যে ভিডিওটি আমি আপলোড করেছিলাম সেই ভিডিওটি, সেটাও প্রায় 3 সপ্তাহ হয়ে গেছে। সেটা ইন্দুবালা ভাতের হোটেল বলে একটি বাংলা উপন্যাসের উপর, ঠিক বুক রিভিউ নয়, আমি আমার পাঠ প্রতিক্রিয়া নিয়ে আলোচনা করেছিলাম। আজকেও একটি বই নিয়ে আলোচনা করবার জন্য এই ভিডিওটি বানাচ্ছি। যেহেতু ইন্দুবালা ভাতের হোটেল এই উপন্যাসটি দেশভাগের প্রেক্ষাপটে লেখা হয়েছিল, তো দেশভাগ সংক্রান্ত আরেকটি বই আমি রিসেন্টলি পড়বার পর মনে হলো যে এই বইটি নিয়েও আলোচনা করা যেতে পারে। তো প্রথমে বইটি দেখিয়ে নিই। বইটি লেখা গুলজার সাহেবের, বইটির নাম জিরো লাইন। এই হচ্ছে বইটি। এটি ট্রান্সলেট করেছেন রক্ষান্দা জালিল বলে একজন। তো এই বইটি একটু অদ্ভুত ধরনের, মানে এটা কোনো উপন্যাস নয়। এই বইটিতে গুলজার সাহেবের দেশভাগ সংক্রান্ত নিজস্ব যে ভীষণ জীবনকে কাছ থেকে দেখবার যে অনুভূতি, সেই অনুভূতিগুলোকে সংকলিত বলা যেতে পারে, একটা কালেকশন হচ্ছে এই বইটি। এই বইটির মধ্যে কবিতা রয়েছে, কিছু কিছু গল্প রয়েছে এবং শেষে গুলজার সাহেবের একটি ইন্টারভিউ রয়েছে। কেন আমি হঠাৎ করে এই বইটি নিয়ে আলোচনা করতে এলাম সেটা আমি বলবো, সেটা বরং আমার মনে হয় সেটা একটি গল্পের সম্বন্ধে, যে গল্পগুলি আমি পড়েছি তার মধ্যে একটি বা দুটি গল্প সম্বন্ধে যদি খুব সংক্ষেপে কিছু আমি বলি, তাহলে বোধহয় আপনারাই বুঝতে পারবেন যে কেন আমার মনে হলো যে এই বইটি যারা দেশভাগ সংক্রান্ত লেখালেখি পড়েছেন, যারা সাদাত হোসেন মান্টোর লেখা পড়েছেন, আমার মনে হলো যে তারা যদি এই বইটি পড়েন তাহলে তারা নিশ্চয়ই খুব আগ্রহের সাথে বইটি পড়বেন এবং তাদের একটি ভালো লাগা খারাপ লাগা মিলিত একটি মেদুর অনুভূতি হবে। গল্প ডিটেল কিছু বলছি না, আমি একটি বা দুটি গল্প সিলেক্ট করেছি, যে দুটির খুব ব্রিফলি, যাকে বলে ইন এ নাটশেল, গল্পের আউটলাইন সম্বন্ধে বা গল্পটির আউটলাইন এক কথা বা দু কথায় বলার চেষ্টা করি বোঝানোর জন্য। কারণ আমি যেটা ঠিক করেছি সেটা, আমার পাঠ প্রতিক্রিয়া সংক্রান্ত কোনো ভিডিও যদি আরও করি তাহলে খুব অল্প কথায় আমি সেই বইগুলো সম্বন্ধে দু একটি কথা বলবো। প্রথম যে গল্পটির সম্বন্ধে বলতে চলেছি তার নাম টু সিস্টার্স, অর্থাৎ দুই বোনকে নিয়ে লেখা একটি গল্প। এক মিনিট, আমি গল্পটা একটু বের করে নিই। টু সিস্টার্স, এই গল্পটি আমি আমার মতো করে গুছিয়ে বলছি। এই গল্পটি অবশ্যই দেশভাগ সংক্রান্ত। দেশভাগের সময়, আমি দেশভাগ বলতে এখানে ইন্ডিয়া আর পাকিস্তানের যে ভাগ, সেই ভাগের কথা বলছি, বঙ্গভঙ্গের কথা বলছি না আমি। তো সেই দেশভাগের সময় যখন কাঁটাতার বসে গেল, বা গোটা একটা দেশকে যখন চিরে দেওয়া হলো, সেই সময়কার যে বিক্ষুব্ধ সময়, দাঙ্গা, ধর্মীয় দাঙ্গা, মানুষে মানুষে হানাহানি, এতদিন পর্যন্ত যে যাকে বন্ধু বলে চিনত, হঠাৎ করে সেই বন্ধুর চেহারাগুলো পাল্টে যাওয়া, এই সংক্রান্ত ঘটনাগুলো আমরা ইতিহাসে পড়েছি। থ্যাঙ্কফুলি আমাদের এই সময়টা আমরা দেখিনি, আমাদের এই সময়টা মধ্যে দিয়ে যেতে হয়নি। কিন্তু এই সময়টাকে যারা দেখেছেন, যারা খুব কাছ থেকে, যেটা আমি শুরুতেই বললাম, জীবনকে খুব কাছ থেকে দেখার মতো গুলজার সাহেব যে কাজটা এখানে করেছেন, তার অভিজ্ঞতা, তিনি যেভাবে লিখেছেন, যারা এই জীবনটাকে দেখেছেন তারা ঠিক কতটা ভয়ঙ্কর জীবন দেখেছেন সেটা বোধহয় এই গল্পটি পড়লে বোঝা যায়। টু সিস্টার্স গল্পটি পড়লে সেই জীবনটাকে বোঝা যায়। তো এই গল্পটি দুই বোনকে নিয়ে লেখা, সোনি আর মনি। সেই দুই বোন যখন পার্টিশন হচ্ছে, পার্টিশনের সময় যখন ধর্মীয় দাঙ্গা লেগে গেছে, তখন তারা পালিয়ে আসে। তারা পালিয়ে ভারতবর্ষে চলে আসে।
এবং তাদের পরিবার, বলার কোনো প্রয়োজন নেই, তাদের বাড়িঘর আগুন ধরিয়ে দেওয়া হয়, তাদের পরিবারে আর কেউ বেঁচে নেই, এই দুই বোনই বেঁচে রয়েছে। এবং ঘটনাচক্রে এরা প্রায় আইডেন্টিক্যাল টুইন্স, অর্থাৎ যমজ দুই বোন। প্রথমে তারা একটি অস্থায়ী ক্যাম্পে ছিল, সেখান থেকে পালিয়ে পালিয়ে অবশেষে ভারতে এসছে। অর্থাৎ এই যে বললাম ভারতে এসছে, এটা তো আর খুব সুইফট হয়নি নিশ্চয়ই, যে হঠাৎ মনে হলো ভারত চলে গেলাম, তা নয়। বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়ে, বিভিন্ন জায়গায় ঠোকর খেয়ে, অত্যাচারিত হয়ে তারা ভারতবর্ষে এসে আশ্রয় নেয়, পালিয়ে আছে আর কি। তো যখন তারা অস্থায়ীভাবে কোনো এক শিবিরে ছিল এবং যখন এই দাঙ্গার পরিবেশ চলছে, এই দুই বোনকে ধর্ষণ করা হয়। এবং সেই সময় আমরা ইতিহাস পড়ে দেখেছি যে এরকম ঘটনা প্রচুর ঘটেছে। প্রচুর মহিলাকে শারীরিক নিগ্রহ করা হয়েছে। সেই ইতিহাস অত্যন্ত দুর্ভাগ্যজনক একটি ইতিহাস। তো এই দুই বোনও দে ওয়ার রিপিটেডলি raped by some hooligans. ইভেনচুয়ালি দুই বোনের মধ্যে, সোনি আর মণি দুই বোনের মধ্যে একজন, অর্থাৎ মণি, she eventually got pregnant by the rape. সে যখন ভারতবর্ষে আসে, সে বুঝতে পারে যে she is expecting a baby. তখন স্বভাবতই তার কোনো পরিচয় নেই, সেই যে নতুন জায়গায় এসছে ঘটনাচক্রে, সেটা এটি শিখ পরিবার। সেই দুই বোন তখন তাদের নামও বদলে নেয়, অর্থাৎ সোনি আর মণি যে আমি নামটা বললাম, এটা তাদের নেওয়া একটি নাম, এটা তাদের আসল নাম নয়, তাদের আসল নাম অন্য। তারা একটি শিখ পরিবারে আসে। শিখ পরিবারে একজন বৃদ্ধা তাদেরকে আশ্রয় দেন। তিনি বুঝতে পারেন যে এই দুই বোনের মধ্যে মণি সে সন্তান সম্ভবা। এবং যখন তাদের কাছে পরিচয় জানতে চাওয়া হয়, তারা সম্পূর্ণ মিথ্যা একটি পরিচয় দেয় সার্ভাইভ করার জন্য। কারণ অবভিয়াসলি সত্যি কথাটা বলবার, কি কি ঘটেছে তাদের সঙ্গে, এটা বলবার সাহস তাদের ছিল না। কারণ তখন তাদের বাঁচতে হবে, স্পেশালি মণি হু ওয়াজ এক্সপেক্টিং আ বেবি। তো তারপর দিন গুজরান হতে থাকে এবং মণি একটি ছেলে হয়। সেই ছেলের তারা নাম রাখে লোকি। গল্পের শুরুটা যেভাবে হচ্ছে, এটা অনেকটা অ্যাডভান্স মেনশনিং এর মতো, যে গুলজার সাহেব যেটা করেছেন সেটা পরের একটি ঘটনা আগে দিয়ে গল্পটা শুরু করেছেন। তো সোনি আর মণি তারা বলে যে তাদেরও শিখ পরিবার। মণি বলে তার স্বামী দাঙ্গায় মারা গেছে, তারা পালিয়ে বেড়াচ্ছে। ফলে এই কথাটা বলার মধ্যে দিয়ে তারা সেই শিখ পরিবারে একটা আশ্রয় খুঁজে নেয়। লোকি তার ছেলে, সে বড় হয় এবং গল্পের শুরুতে আমি যেটা বলতে গিয়ে একটু ডাইভার্ট করে গেলাম, একদিন, যদিও এটা নিয়ম ছিল না, নিয়ম বহির্ভূতভাবে তারা লোকির চুল কেটে দেয়। তারা লোকির চুলে উকুন হচ্ছে এটা ভেবে তারা লোকির চুলটা কেটে দেয়। যে মুহূর্তে চুলটা কাটা হয়, হঠাৎ করে মণি ডিসকভার করে, সে আটকে ওঠে এটা দেখে যে যে লোকটি তাদের দুই বোনকে প্রতিদিন রিপিটেডলি রেপ করেছিল, তার সন্তান লোকিকে হুবহু তার মতো দেখতে। এই যে কথাটা বলছি এখন আমার গায়ে কাটা দিচ্ছে। ঠিক এই সিকোয়েন্স থেকে গল্পটা শুরু হয় যে মণি তার ছেলের চুলটা কেটে দিয়েছে, সে এখন ন্যাড়া হয়ে গেছে এবং চুলটা কাটবার পর তার হঠাৎ সে আবিষ্কার করে যে, এবং সে তার বোনকে বলে যে তার ছেলেকে একদম দেখতে সেই পাষণ্ডের মতো যে প্রতিদিন তাদেরকে ধর্ষণ করত। এটা শোনার পর মণি যখন এই কথাটা বলে সোনিকে, সোনি চমকে যায়। সে বাচ্চাটিকে নিয়ে দৌড়ে পালিয়ে যায়, কিন্তু সে দেখতে পায় যে তার বোনের, অর্থাৎ মণির চোখে মুখের চাহনি অদ্ভুতভাবে পাল্টে গেছে এবং সোনি ভয়ও পেয়ে যায় যে এই তার বোনের এই চেহারাটি সে দেখেনি। কিন্তু এই যে বাচ্চাটি, যার নাম লোকি, সে তো কিছুই জানে না। সে তার মাকে বারবার জড়িয়ে ধরছে, তার মায়ের আঁচল চেপে ধরছে। কিন্তু সোনি কিছু একটা বুঝতে পারে, কিছু একটা আঁচ পায়। সে করে কি, তার যে বোনজি, অর্থাৎ তার যে বোনের ছেলে লোকি,
তাকে কোলে করে সে সেখান থেকে চলে যায়। এর বেশ কিছুদিন পরে হঠাৎ করে একদিন খুঁজে পাওয়া যায় যে একটি কুয়োর মধ্যে লোকির মৃতদেহ ভাসছে এবং তার মা অর্থাৎ মণি সে নিখোঁজ। চারিদিকে খোঁজ শুরু হয়ে যায়, তার মা কোথায়। পাড়া প্রতিবেশী মহলে একটি বাচ্চা ছেলে সে মারা গেছে, তার মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তারা ধরেই নিয়েছে যে কিছু একটা ঘটেছে, হয়তো আবার কোনো দাঙ্গা ঘটেছে, ঘটতেই পারে। প্রায় দিন 4 পরে মণিকে খুঁজে পাওয়া যায়। তার শরীরে কোনো পোশাক, কোনো কাপড় নেই বললেই চলে। চেহারার মধ্যে অদ্ভুত এক উন্মত্ততা, অর্থাৎ তার যে মানসিক কিছু বিকৃতি শুরু হয়েছে এটা সাধারণভাবে দেখলে বলা যায় যে সে মানসিকভাবে সুস্থ নয়। তো তার মানসিক সুস্থতা নষ্ট হয়ে গেছে এইটা ভেবে তাকে পুলিশ কাস্টাডিতে নিয়ে যাওয়া হয়। সেখানে বহু চেষ্টা করে তার সঙ্গে সোনি দেখা করতে যায়। আমি গল্পের শেষ করতে চলেছি, গল্পটা আর বেশি বলবো না। একদম গল্পের যে শেষ পৃষ্ঠা বা একটা লাইন, সেই জায়গাটা আমি বলি। অবশেষে সোনি সেই সেলে চলে যায় যেখানে মণিকে আলাদা রাখা হয়েছিল। সোনি তার দিদিকে ডাকে। সে জিজ্ঞাসা করে যে এসব কিভাবে ঘটলো, কি আদৌ আসলে কি ঘটেছিল। উত্তরে মণি বলছে, ওই লোকটা তো আমাদের পরিবারকে পুরো শেষ করে দিল। আমি না হয় ছেলেটিকে মেরে একটা প্রতিশোধ নিলাম। বিশ্বাস করবেন না, এই গল্পটা যখন প্রথমবার পড়েছিলাম, মানে এই যে আমি এখনো বলছি, একটা গুজবাম্পস তো হচ্ছেই, একটা চোখ ফেটে জল বেরিয়ে এসেছিল যে এরকম জীবনও দেখতে হয়েছে কিছু মানুষকে। যে এই যে যেদিন যে মুহূর্তে মণি আবিষ্কার করেছিল যে তার ছেলেকে, যে ছেলেকে সে চায়নি, তার ইচ্ছার বিরুদ্ধেই যে সন্তানকে সে কনসিভ করেছিল, সেই ছেলেকে হুবহু সেই গুন্ডাটির মতো দেখতে, হু ইউজ টু রেপ দ্য টু সিস্টার্স, যে তাদেরকে ধর্ষণ করেছিল রোজ, প্রতিদিন, প্রতিনিয়ত, এবং তাদের পরিবারের সমস্ত সদস্যদের মেরে ফেলার পিছনে যে দায়ী, সে প্রতিশোধ নেওয়ার জন্য নিজের সন্তানকে মেরে ফেলল। অর্থাৎ যখন একজন মা তার সন্তানকে মেরে ফেলছে, কতটা রাগ, বিতৃষ্ণা, ঘৃণা, আমি সেই মুহূর্তে তার সাইকোলজি, তার মানসিক স্থিতি কি ছিল, সে পাগল না সুস্থ, সেগুলো তো বিতর্কের বিষয়, সেগুলো নিয়ে আমি কিছু বলছিই না। কিন্তু এই জীবনটা যে দেখেছে, অর্থাৎ বাচ্চাটির মুখের মধ্যে সে তার যে পিতা, তার যে জন্মদায়ী পিতা, যে তাদের উপর এত পাশবিক অত্যাচার করেছে, সে বাচ্চাটিকে মেরে ফেলার মধ্যে দিয়ে একজন মানুষ সে যে প্রতিশোধ নিচ্ছে, এই জীবনটাও যে কিছু মানুষকে দেখতে হয়েছে, এই জীবনটার কথা যে গুলজার সাহেব লিখছেন, এটা বোধহয় আমরা আজকের দিনে দাঁড়িয়ে ভাবতেই পারি না। ফলে এই গল্পটা আমি এই বইটা থেকে যে কতবার পড়েছি তার কোনো হিসেব নেই, কিন্তু প্রত্যেকবার যখন গল্পটা শেষ হয়েছে আমার বিস্ময়, আমার যন্ত্রণা একটুও কমেনি। এবং যে কথাটি না বললেই নয়, গুলজার সাহেবের আমরা শায়েরি, তার গান, তার লিরিক্স তো অনেক পড়েছি, কবিতা পড়েছি, কিন্তু তার গল্প যে লেখার দ্য আর্ট অফ স্টোরি টেলিং যেটাকে আমরা বলি, সেটা এত অদ্ভুত সুন্দর যে প্রত্যেকটি গল্পই যখন শেষ হয় কোথাও একটা মনে হয় যে একটা অদৃশ্য সুরের রেণু বোধহয় আমাদের মধ্যে রয়ে গেল। আরেকটি গল্প লোভ সামলাতে পারছি না বলার, আমি আরেকটি গল্প ঠিক খুব সংক্ষেপেই বলবো, নাহলে ভিডিওটিও খুব লেন্থি হয়ে যাবে। সেই গল্পটির নাম ছিল টু সোলজার্স। এটা যেরকম টু সিস্টার্স, এই গল্পটি টু সোলজার্স, এটা দুজন সৈনিককে নিয়ে লেখা। সেটা তিনি ইন্ডিয়া পাকিস্তান ডিভিশনটা হয়ে গেছে, গল্পটা তিনি খুব মজা করে শুরু করেছেন, ভেরি হিউমারাসলি তিনি গল্পটা শুরু করেছেন। তিনি বলছেন যে মানে গুলজার সাহেব বলছেন যে এখন ছেলেগুলো খুব বড় হয়ে গেছে, তারা একসময় হকি স্টিক, মানে তারা একসময় হকি খেলতো বা ক্রিকেট খেলতো, এখন যেহেতু আম্পায়ার
অর্থাৎ ইংরেজের কথা বলছেন তিনি, আম্পায়ার যেহেতু ইংল্যান্ডে ফিরে গেছে, দেশ স্বাধীন হয়ে গেছে, পার্টিশন করে দিয়ে তারা চলে গেছে, এখন যেহেতু আর আম্পায়ার নেই, তাই এই দুই দেশের বড় বড় ছেলেরা ঠিক করলো হকি স্টিকগুলো দিয়ে মারামারি করা যাক। মানে ভারী অদ্ভুত লেখা, যে কত সহজেই হিংসা যে বিষয়টি, এটাকে কতটা ব্যঙ্গ করে কত সহজে তিনি বলে দিলেন যে দুই দেশের বড় বড় ছেলেরা তারা এখন আর খেলতে পারে না, হকি স্টিকগুলো বাড়িতে পড়ে নষ্ট হচ্ছে, তাই ঠিক করলো তাহলে চলো মারামারি করা যাক। ভারী অদ্ভুত বর্ণনা। তো এখানে 65-এর একটা পটভূমি তিনি তুলে ধরেছেন যে ইন্ডিয়া পাকিস্তান দুটো দেশের মধ্যে যুদ্ধ হচ্ছে, দুজন সৈনিক, পাকিস্তানের দিকে একজন, ইন্ডিয়ার দিকে একজন, তারা দুজন কোনো অংশে বা কোনোভাবে টিকে রয়েছে। বাকি ট্রুপের কি হয়েছে সেই বর্ণনা দেওয়া নেই, সুতরাং সেই কনজেকচার করেও কোনো লাভ নেই। পাকিস্তানের যে সৈনিক পাকিস্তানের দিকে যে রয়েছে, সে একটি কুয়োর পিছনে লুকিয়ে রয়েছে, কুয়োতে জল রয়েছে, কিন্তু তার কাছে কোনো বালতি নেই, বালতিও নেই এবং কুয়োতে কোনো দড়িও নেই যে সে যে বালতি থেকে জলটা তুলে খাবে, সেই অপশনটা তার কাছে নেই। আর ভারতের দিকে, মানে ভারতের হয়ে যে লড়ছে, সে বেসিক্যালি সৈন্যদলের একজন কুক, তার কাছে কয়েকটি সেদ্ধ আলু আছে আর কয়েকটি কাঁচা আলু আছে, সেদ্ধ করার মতো জল নেই। তো দুপক্ষেরই প্রচন্ড সারাদিন গুলিগোলা হয়েছে, দুজনেই আহত, সাংঘাতিকভাবে আহত, দুজনেরই শরীর থেকে রক্ত ঝরছে, কোনো রকম তারা ব্যান্ডেজ বেঁধে রয়েছে। তো যখন দুজনেই গুলিগোলা করে মানে তারা ক্লান্ত হয়ে গেল, তারা ঠিক করলো এবার ভার্বাল অ্যাবিউজ শুরু করা যাক, অর্থাৎ দুদেশের সৈনিকই একে অপরকে যাচ্ছে এরকম গালিগালাজ করছে। এইভাবে চলতে চলতে অনেকটা সময় পেরিয়ে গেল। পেরিয়ে যাওয়ার পর ভারতের দিকে যে রয়েছে, সে একটা সেদ্ধ আলু ছুঁড়ে দেয়। মজা করে সে পাকিস্তানি সৈনিক বলে যে গুলি ফুরিয়ে গেছে তাই জন্য আলু ছুঁড়ে মারছো। কিন্তু সে পাকিস্তানি যে সৈনিক, সে কিন্তু ওই সিদ্ধ আলুটা রেখে দেয়, কারণ তার খিদে পেয়েছিল, তার কাছে কোনো খাবার ছিল না। আরো বেশ কিছুটা সময় এগিয়ে যায়। একটা সময় পর তাদের এই যে শত্রুতা, বৈরিতা, এটা কোথাও একটা হ্রাস হয়ে যায়, কমতে থাকে, ঘৃণা স্তরটা কমতে থাকে এবং একে অপরের নাম জিজ্ঞেস করে। যখন তারা জানতে পারে একে অপরের নাম, তারা চমকে যায় এটা জেনে যে একজনের নাম অরুণ বক্সি, আরেকজনের নাম বক্সি আসিফ আলী, এবং দুজনেই প্রায় হাততালি দিয়ে ওঠে এটা ভেবে যে দুজনের নামটা অলমোস্ট এক। এবং তারা আবিষ্কার করে আজ যদি ইন্ডিয়া পাকিস্তান না হতো, তাহলে হয়তো কোনো এক খেলার মাঠে এদের দুজনের দেখা হয়ে যেতে পারত। অর্থাৎ এরা জানে না একে অপরের বিরুদ্ধে এরা কেন লড়ছে, এদেরকে লড়তে বাধ্য করা হয়েছে তাই লড়ছে, তা না হলে দিস ফাইট ইজ বেসিক্যালি পয়েন্টলেস। ঠিক যেভাবে দ্য পার্টিশন ওয়াজ বেসিক্যালি পয়েন্টলেস, এই যে লড়াইটা, এরও কোনো উদ্দেশ্য নেই। হঠাৎই একটা হেলিকপ্টার আসে, সে হেলিকপ্টার এসে একটা বড় কাপড়ের থলি মানে মাটির মাঝখানে ফেলে দিয়ে যায়। দুজনেরই আগ্রহ হয় ওর মধ্যে কি আছে, কিন্তু কেউ যায় না, কারণ হতে পারে ওর মধ্যে চিঠি আছে, আবার হতে পারে ওর মধ্যে অ্যামিউনিশন কিছু রয়েছে। অর্থাৎ অ্যামিউনিশন যদি থাকে তাহলে যে আগে যেতে পারবে সে কিন্তু সেই অ্যামিউনিশন নিয়ে তার শত্রুপক্ষকে চাইলে শেষ করে দিতে পারে, কিন্তু দুজনের কেউ আর যুদ্ধে আগ্রহী নয়। ইতিমধ্যেই পাকিস্তানের ওপাশে যে বসে আছে, সে আরো বেশ কিছু আলু চেয়ে নিয়েছে, কারণ তার খিদে পেয়েছে বলে। আবার পাকিস্তানের যে ওখানে রয়েছে, তার কাছে ঘটনাচক্রে কিছুটা নুন রয়ে গেছিল, তার যে খাবারের যে থলি, তার যে খাদ্য ভাণ্ডার, সেখানে কিছুটা নুন রয়ে গেছে। সে আবার ভারতকে অফার করছে যে তোমার কিছু নুন লাগবে কিনা। অর্থাৎ গুলজার সাহেব দেখাচ্ছেন যে দুটো মানুষ, এরা তো বন্ধুই ছিল, দুটো দেশের তো একসঙ্গেই থাকার কথা ছিল, দুটো দেশের তো সুখ দুঃখ ভাগ করে নেওয়ারই কথা ছিল, একসাথে মাঠে খেলতে যাওয়ার কথা ছিল,
কিন্তু সেখান থেকে উদ্দেশ্য প্রণোদিত ভাবে একটা দেশকে কেটে দুটো দেশ করে দেওয়া হলো। কিন্তু মানুষ তারা কেউ যুদ্ধ চায় না, তারা একটু শান্তিতে ভালোবেসে প্রতিবেশীর মতো বসবাস করতে চায়। এই যে দুটো মানুষ যারা অ্যাপারেন্টলি একে অপরের শত্রু, তারা যে ভীষণভাবে তাদের মধ্যে কোথাও একটা বন্ধুত্ব লুকিয়ে রয়েছে এবং সেটাই যে এক্সপোজড হয়ে যাচ্ছে, আমি এক্সপোজড শব্দটাই বলছি, সেই বন্ধুত্বটা যে বেরিয়ে আসতে চাইছে, এটা ভীষণভাবে এই গল্পটির মধ্যে রয়েছে। ইভেনচুয়ালি সূর্যের আলো নিভে আসে, সন্ধে হয়, এবং যখন সন্ধে হয়, আমি এই জায়গাটা ডিরেক্টলি আমি লাইন বাই লাইন পড়তে চাইছি, কারণ সত্যি সত্যি এই লাইনটা না পড়ে থাকা যায় না, মানে লোভ সংবরণ করা খুব মুশকিল। আসিফ তখন অরুণকে বলছে যে অন্ধকার হয়ে গেছে, তোমার কাছে কি কোনো লণ্ঠন আছে? অরুণ মজা করে বলছে, কেন, অন্ধকারে তুমি ভয় পাও? তো অরুণের কাছে একটা ল্যান্টার্ন, ছোট লণ্ঠন ছিল। সে লণ্ঠনটি জ্বালায় এবং জ্বালিয়ে দুজনের মাঝখানে, অর্থাৎ আসিফ এবং অরুণ যে দুপাশে বসে আছে, অরুণ লণ্ঠনটি জ্বালিয়ে এমন ভাবে রাখে যাতে সেই লণ্ঠনের আলো কিছুটা আসিফের গায়ে গিয়েও পৌঁছায়, কিছুটা আবার তার নিজের কাছেও থাকে। অর্থাৎ দুটো বিপরীত দেশ, দুজন শত্রু, তারা একে অপরকে সাহায্য করছে কিভাবে সার্ভাইভ করা যায়। এটাই বোধহয় জীবনের উৎস, এটাই বোধহয় আমাদের জীবনের সেই মঙ্গলময় দিক, এটাই বোধহয় এরস আর থেনাটসের মধ্যে পার্থক্য, যে যতই ধ্বংসাত্মক প্রবণতা থাকুক না কেন, জীবনের ভিতর কোথাও একটা বেঁচে থাকবার তাগিদ, বাঁচিয়ে রাখার তাগিদ আমাদের থেকেই যায়। তো সন্ধ্যা হয়ে এসছে, দুজনের কাছে যেটুকু খাবার ছিল সেটা আর নেই, খাবার শেষ। গল্পের শেষটা হচ্ছে এইভাবে, এই জায়গাটা আমি পড়ছি, অর্থাৎ দুজনেই সেই ল্যান্টার্নের আলোয় আকাশের চাঁদের দিকে তাকিয়ে নিজেদের মতো করে শায়েরি বলছে। আসিফ শুরু করলো, আসিফ বলছে, লং আর দ্য সেজেস, একটু ভুল হলো, লং আর দ্য সাগাস অফ বর্ডার্স, দ্য সয়েল soaked with blood, here's Ranjha is dead. অর্থাৎ এই মাটিটা রক্তে ভরে গেছে, পুরনো যে গল্পগুলো আমরা শুনেছিলাম, সে ভালোবাসা তারা মরে গেছে, সে ভালোবাসা আজ মৃত। উত্তরে অরুণ বলছে, লং আর দ্য সাগাস অফ বর্ডার্স, দ্য ওয়ার্ডস অফ ব্রাদার্স হার্ট, দে স্পিক উইথ বুলেটস নাও। অর্থাৎ একদিন যে মানুষটা আর একজন মানুষকে ভাই বলে ডাকতো, একদিন যে দুটো ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে চলতো, তারা এখন বুলেট দিয়ে কথা বলে। এখানেই গল্পটা শেষ হচ্ছে এবং আপনারা বুঝতেই পারছেন, ব্যাখ্যা করে বলার কোনো প্রয়োজন নেই, যে গুলজার সাহেব অদ্ভুত সুন্দরভাবে এই গল্পটির মধ্যে দিয়ে দেখিয়ে দিলেন যে পার্টিশনটা মানুষ চায়নি, এবং যে শুভশক্তির কথা আমি একটু আগে বলছিলাম, দিনের শেষে মানুষ শান্তিতে মিলেমিশেই থাকতে চায়। তো এই যে পার্টিশনের এই যে আরেকটি যন্ত্রণা, এটাকেও তিনি যেভাবে লিখেছেন, এই গল্পগুলো পড়লে, এবং এই বইটিতে আরো অনেকগুলো গল্প রয়েছে, সবগুলো গল্প বলার সেই পরিসর এখানে নেই, যদিও একটি কবিতা সম্পর্কে আমি বলে ভিডিওটি শেষ করব। জীবনটাকে খুব কাছ থেকে যেহেতু দেখা, জীবনকে যেহেতু ভীষণভাবে ভালোবাসা, সে ভালোবাসার এবং সেই ভালোবাসাকে যন্ত্রণায় পরিণত হতে দেখার যে আবেগ, সে আবেগ থেকেই এই লেখাগুলো তৈরি। ফলে প্রত্যেকটি গল্প এত অপূর্ব, এবং প্রত্যেকটি গল্পের যে অনুভূতি, সে অনুভূতির রেশ বইটি শেষ করার পরও এত দীর্ঘ সময় ধরে থেকে যায়, এবং হয়তো সারা জীবনের মতো কিছু গল্পের স্মৃতি রয়ে যাবে, যে বইটি বারবার পড়তে ইচ্ছে করে। একটি কবিতার কথা বলে আমি শেষ করে দিচ্ছি এখানে, আর ভিডিওটি বেশিক্ষণ আমি টানছি না। কবিতাটির নাম আইজ ডোন্ট নিড আ ভিসা। হ্যাঁ, আইজ ডোন্ট নিড আ ভিসা, খুব ছোট্ট কবিতা। অর্থাৎ বলার উদ্দেশ্যটা এই যে তুমি আমার দেশ যেটা ছিল
অবশ্যই এখানে পার্টিশনকে একটা চরিত্র কল্পনা করে কথাটি বলা, যে যা আমার দেশ ছিল সেটাকে তুমি কেটে দিলে, এখন আমার বন্ধু যে পাকিস্তানে রয়েছে বা পাকিস্তানের যে বন্ধু ভারতে রয়েছে, তারা চাইলেই একে অপরকে দেখতে পারে না, তাদের ভিসা দরকার, তুমি অনেক আইন কানুন দিয়ে বেঁধে দিয়েছো, কিন্তু চোখের ভিসা লাগে না, তাই চোখ চাইলেই স্বপ্ন দেখতে পারে। কবিতাটি একটু পড়ছি। Eyes don't need a visa. Dreams have no borders. Eyes closed, I cross the border every day to meet Mehdi Hasan. I have heard that his voice is injured and the ghazal sits in front of him mute. Her lips tremble when he says, the flowers have dried in the pages of books. My friend Faraz too is gone. We'll meet him in my dreams perhaps. Eyes closed, I often cross the border. Eyes don't need a visa. Dreams have no borders. অর্থাৎ গুলজার সাহেব এই কবিতাটি তার বন্ধু মেহেদি হাসান সম্বন্ধে লিখছেন, যে শুনেছি মেহেদি হাসানের গলা নাকি এখন কাঁপে, তিনি আর গজল গাইতে পারেন না। তিনি যখন এই কথাটি বলতে চান যে এবার যদি হারিয়ে যাই তাহলে হয়তো স্বপ্নে দেখা হবে, ঠিক যেভাবে শুকনো গোলাপের সাথে বইয়ের পাতার দেখা হয়, এই কথাটি যখন মেহেদি হাসান বলতে চান, গুলজার সাহেব এভাবে বলছেন, আমি শুনেছি এখন নাকি আমার বন্ধুর ঠোঁট কাঁপে। অর্থাৎ তার যে যন্ত্রণা, নিজের বন্ধুকে আর দেখতে না পাওয়ার যে যন্ত্রণা, সেটা ব্যক্ত করতে গিয়ে তিনি বলছেন যে তবু আমি তার কাছে ফিরে যাই, স্বপ্নের মধ্যে দিয়ে ফিরে যাই, কারণ স্বপ্ন দেখতে কোনো ভিসা লাগে না, চোখের কোনো ভিসার প্রয়োজন নেই। তো ভিডিওটি আমি আর খুব বেশি এগোচ্ছি না। আপনারা যদি মনে করেন এই বইটি কিনতে চান তো অবশ্যই কিনে পড়তে পারেন। আমি আমার পাঠ প্রতিক্রিয়া, এটা কোনোভাবেই বুক রিভিউ নয়, আমার পড়ে যে ভালো লাগা সেই অনুভূতি এটাকেই ব্যক্ত করলাম। এখানেই আমার ভিডিওটা শেষ করছি। আপনারা কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং আশা করি পরবর্তীতে আবার অন্য একটি কোনো পাঠ প্রতিক্রিয়া বা অন্য কোনো ভিডিও নিয়ে আবার আসবো। ততদিন ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।